নমস্কার। মিডিয়ার মাধ্যমে বোধহয় আপনারা জেনে গেছেন অলরেডি যে আজকে একটা নতুন এবং কিছুটা হলেও আশা জাগিয়ে তুলেছে একটা ইনফরমেশন যে একজন অচেনা, যাকে ওখানকার নার্সরাও চেনে না, এমন একজন জুনিয়র ডাক্তার ওই দিন উপস্থিত ছিলেন আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে। এবং তিনি 8 তারিখ লেট নাইট, মানে 9 তারিখের আর্লি মর্নিং 3:30 জামায় বা গায়ে রক্ত লেগে আছে বলে যে ওয়াশরুমটি ভেঙে দেওয়া হয়েছে সেই ওয়াশরুমে স্নান করেছেন। এখন এখন সেখানে স্নান করলেন। এবার ভাইরাল ভিডিও কিছু টুকরো টুকরো ঘটনাটাকে একসাথে করুন। ভাইরাল ভিডিওতে যে লাল জামা পরা অভিজ্ঞকে দেখা গিয়েছিল, আশা করা যাচ্ছে উনি ছিলেন। এবং সেখানে তিনি তিনি এখন বলা হচ্ছে যে তিনি শুধু ওই ভিডিওতে ছিলেন তা না, তিনি আর্লি মর্নিংয়েও ওখানে উপস্থিত ছিলেন। এবং এটা অসমর্থিত একটা সূত্রে খবর যে ওখানে যে 3জনকে ডেকে পাঠানো হয়েছিল, এখনকার যেটা স্বাস্থ্য ভবনের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, পুরনো নোটিফিকেশন যেটা ছিল 8 তারিখের, সেটাকে ডিলিট করে এখন যেটা দেওয়া হয়েছে তাতে 3টে ডাক্তারকে 15ই আগস্টের কুচকাওয়াজে জয়েন করার জন্য তাদেরকে লিড করতে হবে, তারা কোঅর্ডিনেটর হবেন। তাই জন্য 3জন ডাক্তারের নাম। তারা কে? এই অভিজ্ঞে, সৌমিত, সরি, কি নাম যেন, সৌরিত্র, তো তিনি এবং এবং সৌরভ সৌরভ এই 3জন ডাক্তার তারা উপস্থিত থাকবেন ভোর 5:30 থেকে। তার আগে থেকে তারা আরজি করে পৌঁছে গেছেন। পুরনো নোটিফিকেশনে কি ছিল, এসএসকেএমে থাকার কথা, কুচকাওয়াজে যা রিহার্সাল হওয়ার কথা এসএসকেএমে, এবং এসএসকেএম থেকে তারা রেড রোডে কুচকাওয়াজে যাবেন। কিন্তু নিউ নোটিফিকেশনে কি হলো, আরজি করে আসতে বলা হলো এবং এই 3জনের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হলো। যাই হোক, এরা 3জন ওখানে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে এবার এইটাই কি সৌত্র কিনা যে স্নান করেছেন, সেটা এখন প্রমাণের বিষয়। সিবিআই খুঁজছে বলে শোনা যাচ্ছে। তো একটা আশা জেগেছে যে কিছু তো একটা লিড পেয়েছে, এবং সে যদি পালিয়ে গিয়ে থাকে নিশ্চয়ই কিছু লোকানোর আছে। এবার আপনি এটাকে সঙ্গে কোরিলেট করুন যে 8 তারিখে রাত্রে বয়েজ হোস্টেলে পার্টি, কোরিলেট করুন জাস্ট। এবং এই চরিত্র কে? না, তিনি হচ্ছেন সুশান্ত, নর্থ বেঙ্গল, আমাদের নেক্সাসের হেড সুশান্ত রায়ের ছেলে। এবার আপনি একটা জিনিস ভাবুন যে এদের কিভাবে যা খুশি তাই করা যায়। তৃণমূলের সাথে যদি জড়িত থাকি বা ওই ব্যানার্জি ফ্যামিলির সাথে একটুখানি কাছে কাছে থাকি, তাহলে গোটা বাংলা আমার এবং বাংলার মেয়েরা আমার, যা খুশি আমি করতে পারি। তাই এবার তারপরে তো তাকে চাপা দেওয়ার জন্য ভাবুন, একটা স্বাস্থ্য দপ্তর তার নোটিফিকেশনকে, পুরনো নোটিফিকেশনকে ডিলিট করে দিয়ে হ্যান্ড রিটেন মেমো নাম্বারকে হাতে করে লিখছে, তারিখকে হাতে দিচ্ছে, দিয়ে একটা নোটিফিকেশন জারি করছে এবং পুরনো নোটিফিকেশনটাকে ডিলিট করে। তো যাই হোক, দে ক্যান ডু এনিথিং। এরপরে আমি একটা বিষয়ে আসি। আমরা তো রাত্রি দখল, দিন দখল, ভোর দখল সব করছি, কিন্তু আমাদের সেন্সের মধ্যে এটা থাকা উচিত যে উই শুড সে সরি টু তিলোত্তমা। ইয়েস, আই অ্যাম সরি। কারণ ওয়াই?
আমি একটা লিস্ট বলছি, ভাবুন যে 2013-তে পার্ক স্ট্রিটের ঘটনা ঘটা এবং তাতে কাকলি ঘোষ দস্তিদারের উক্তি যে খদ্দের আর ইয়ের ব্যবসা যে করছে তাদের মধ্যে ঝামেলা, মুখ্যমন্ত্রীর কিছুই হয়নি, আর তারপরেও আমরা ক্ষমা করে দিয়েছি। হাঁসখালি মেয়েটি প্রেগনেন্ট ছিল নাকি, তাতেও আমরা ক্ষমা, লাভ অ্যাফেয়ার্স না প্রেগনেন্ট, তাতেও আমরা ক্ষমা করেছি। সন্দেশখালির ঘটনা, দুটো ফেক ভিডিও বার করে দিয়ে আমরা সবাই বলতে শুরু করলাম 2000 টাকায়, সব নারীরা নাকি এসছেন 2000 টাকায়, বাকি শাহজাহান কী করে এত সম্পত্তি বানালো সব চোখের সামনে দেখলাম, কিন্তু আমরা সমস্ত যুক্তি ভুলে গেলাম যে ওই একটা লোক কোথা থেকে এসে এত প্রতিপত্তি, তার এত যা হবে শাহজাহান বললে, তাহলে তার এক মেয়েদের প্রতি অত্যাচার করার ক্ষমতা নেই, আর সব এত মেয়ে 2000 টাকা দিয়ে চলে এলো। শুভেন্দু যেদিনকে সন্দেশখালিতে প্রথম পা রেখেছিল, তার যে স্বতঃস্ফূর্ততা, 2000 টাকায় আপনি পারবেন? 2000 টাকায় কত মেয়েকে ওইভাবে দাঁড় করাবেন? কিন্তু আমরা আমরা সত্যিই বাঙালি, বাঙালি, ভীতু বাঙালি, বিশ্বাস করে নিলাম। আর সাইটে সাইটে চালানো হলো 2000 টাকা, 2000 টাকা। রেখা পাত্রকে বদনাম করে 2000 টাকা চিপকে দেওয়া হলো, তাতেও আমরা চুপ রইলাম। সারদা কেসে ভাবুন, সারদা কেসে যখন গোটা তৃণমূল দলটা সবাই বুঝতে পারছে যে না জড়িত, এবং টপ আমাদের এখনকার, আমি সবথেকে বড় বুদ্ধিজীবী ভাবি, সবথেকে বেশি যদি কারোর বুদ্ধি থেকে থাকে এবং সঠিকভাবে কাউকে যদি বুদ্ধিজীবী বলতে হয়, সেটা হচ্ছে কুণাল ঘোষ। ওই একমাত্র প্রথম চিনেছিল যে বাংলার সবথেকে বড় চোরকে। তো উনি নাম বলেছিলেন। তো যাই হোক, তো সেখান থেকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ধর্ণা নাটকবাজি করে এর পায়ে ধরে ওর পায়ে ধরে বাঁচিয়ে দেওয়া হলো। সারদা কেস লোকে ভুলে গেল, তাতেও আমরা ক্ষমা করে দিলাম। নারদা কেসে হাতে টাকা নিতে, যে নারদা কেসকে আমি কেস বলে মনে করি না, বিকজ কারোর জন্যে বা কিসের জন্য আমি কাউকে টাকা দিচ্ছি সেটাকে আমি ভিডিও করে তুললাম, ওটা কাউকে ফাঁসানোর জন্য করা, এবং 2 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে কেউ হাতে নিয়ে কার কিসের জন্য নিচ্ছে, পার্টি ফান্ডে নিচ্ছে। আমরা সবজি কিনতে গিয়ে যদি আমি এমনভাবে ভিডিও তৈরি করি যে আমি টাকা দিচ্ছি, তার মানে ঘুষ দিচ্ছি, এরকম নয়। যদিও নারদা কেস ঠিক আছে, কিন্তু উনি বলেছিলেন আমি যদি জানতাম আগে এদেরকে কাউকে প্রার্থী করতাম না, কিন্তু সেই প্রার্থী হলো, তারা আবার পরের ভোটেও প্রার্থী হলো, সবাই জিতলো, যা হোক ঠিক আছে। 2021 পোস্ট ইলেকশন যে ভায়োলেন্স, মারাত্মক ভায়োলেন্স, সেসবের পরেও আমরা চুপ রইলাম। কলকাতার বুদ্ধিজীবীরাও চুপ রইল, সবাই সবাই চুপ রইল। 2018-র পঞ্চায়েত ভাবুন, কীভাবে পঞ্চায়েত করা, মানে চোখে পট্টি বেঁধে পঞ্চায়েত ভোট, কেউ ভোট দিতে পারলো না, 2.5 থেকে 3 কোটি লোক ভোট দিতে পারেনি, তাতেও আমরা মাননীয়াকে ক্ষমা করলাম এবং চুপ করে ভয়ে বাড়িতে বসে রইলাম। তারপরে হচ্ছে 2023-এর মারাত্মক, রাজীব সিনহাকে হঠাৎ করে তার আগের দিনে কমিশনার করে, ইলেকশন কমিশনার করে দিয়ে ভোট ভোট হয়ে গেল। কিভাবে একের পর এক নমিনেশনের মানে তৃণমূলের কোনো নমিনেশনই নেই, জাস্ট ভোটের আগের দিনে সব নমিনেশন একসাথে হয়ে গেল। তারপরে ভোট হলো, 70 জন মারা গেল, ড্যাং ড্যাং করে জিতে গেল, তারপরেও আমরা চুপ রইলাম। বকটুই 13 জনকে ঘরে লক করে দিয়ে মেরে দেওয়া হলো, লালন শেখকে সিবিআইয়ের ইয়েতে মেরে দেওয়া হলো, বিচার নেই। গিয়ে বললেন কেসটা এমনভাবে সাজাবি যাতে অপরাধী প্রথমেই ওখানেই ডিক্লেয়ার হয়ে গেল। যাই হোক, তিনি বকটুইয়ের কেসও আমরা ভুলে গেলাম, মেনে নিলাম। অনুব্রতকে দেখলাম কোথা থেকে কোথায়, মাগুর মাছ ব্যবসায়ী থেকে কোটিপতি, তার ইয়ে কি বোম মেরে দেবো, ওকে ধর, ওকে কি করবো, তাও আমরা সহ্য করে গেছি, কিচ্ছু বলিনি। অনুব্রত তিহারে গেল, তিহারে যাওয়াতে একবার শিব ঠাকুরের নাটক করানো হলো, যেটা আমি জানি যে বাংলার এমন কোনো মানুষ নেই যেটা ওই নাটকটা বোঝেনি, কিন্তু
লোকাল জাজকে দিয়ে, পুলিশকে দিয়ে কীভাবে নাটক করানো হলো তাতেও আমরা চুপ রইলাম। তারপরে হচ্ছে মারাত্মক দুর্নীতি এলো সামনে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নিয়ে এলেন শিক্ষা দুর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে আমরা ভোগ করছিলাম, বুঝতে পারছিলাম, কিন্তু এটা যে এতখানি ডাইমেনশন আছে সেটা বুঝিনি। সেটা যখন বুঝলাম তাতে, এবং ভাই ভাইপোরা কারা জড়িত আছে সবাই বোঝা গেল। কিন্তু সেটাও চললো চললো চললো, এখনও রাস্তায় লোকে বসে আছে, কিন্তু তাতেও আমাদের হেলদোল নেই। আমরা কিন্তু কিছু বলিনি। রাজনীতি করব না, বিজেপি সাম্প্রদায়িক করব না, বিজেপি নাকি সাম্প্রদায়িক। ঠিক আছে, আরে বাবা, যে ঘর ঘর তোর ঘর পুড়িয়ে দিচ্ছে, সব কিছু শেষ হয়ে গেল, আর বিজেপি সাম্প্রদায়িক হয়ে গেল। আর আরে আগে একে তো তারা যাকে খুশি নিয়ে আয়। তারপরে কি হলো, রেশন, মারাত্মক দুর্নীতি, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। সে গেল জেলে, শিক্ষা গেছিল জেলে, এবার খাদ্যও জেলে গেল, পুরো দপ্তর জেলে। তাতেও কিন্তু আমরা চুপ। গরিব মানুষের পেটে রেশন, ওখানে কেন্দ্রীয় সরকার মোদিজি পাঠাচ্ছেন এখানে রেশন বিনা পয়সার, তার সেই রেশন চুরি করে, গরিব মানুষের রেশন সেটা চুরি করে, বুদ্ধিজীবীরা বলে যে খাবার নেই লোকের, দুবেলা খেতে পাচ্ছে না, আমরা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে লড়ছি, কিন্তু খাদ্য চুরি হওয়াতেও আমরা বেরোইনি, আমরা কিছু বলিনি। আমরা সেই দিদি ভাইয়ের পেছনে লিভস অ্যান্ড বাউন্ডস, চোখের সামনে। কেউ ওই কোম্পানির প্রোডাক্ট আমরা চিনি না, জানি না, কিন্তু ওই ব্যানার্জি ফ্যামিলি সবাই, মা বাবা ভাই ভাইপো সবাই জড়িত, জেনেও আমরা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি, তাতেও আমরা পেছনে রইলাম, চুপ করে বসে রইলাম। যে যে ফ্যামিলি দুবেলা খেতে পারতো না নাকি, মাননীয়ার কথা অনুযায়ী দুবেলা খেতে পেত না, তারা এখন চোখ দেখাতে আমেরিকা, বিয়ে করতে থাইল্যান্ড, পার্টি করতে ইউরোপ, চা খেতে কানাডা যাচ্ছেন, আমরা দেখছি। আমরা বলছি বস, সোশ্যাল সাইট খুললেই দেখবেন যে বস। তারপরে হচ্ছে শাহজাহান, জাহাঙ্গীর, এই যে বিভিন্ন ঘটনা পরপর পরপর আসছিল, এ তো পাড়ায় পাড়ায় জাহাঙ্গীরের ওই সাম্রাজ্য, শাহজাহানের ওই সাম্রাজ্য দেখেছি। তারপরেও আমরা কিন্তু নামিনি, আমরা চুপ করে বসে থেকেছি এবং মাননীয়াকে মাননীয়া বলে আগিয়ে দিয়ে গেছি। কেন? বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। ওকে, তারপরে কি না, গ্রামে গঞ্জে শিক্ষা ফিক্ষা সমস্ত শেষ, তাতেও আমি বাংলায় গান গাই করে 21শে জুলাই দাঁড়িয়ে যাচ্ছি। এত সবের পরে আজকে হঠাৎ করে আরজি করে জেগে উঠেছি। জেগে ওঠা ভালো, খারাপ না, ভালো, বেশ। আমরা কিছু নেই মামার থেকে তো কানা মামা ভালো, জেগে উঠেছি, খুব ভালো। কিন্তু কি দাবি করছি, দাবিটা কি? রাজনীতি ঢুকতে দেবো না। আরে বাবা, উনি থাকলে ওনাকে পরিবর্তন করবেন আপনি? আমি তো 2011-র পর থেকে পুরো বললাম যে মানুষটা শুধুমাত্র অপরাধ মনস্কতা নিয়েই সরকারে এসছেন, এবং তিনি কি করবেন তিনি খুব ভালোভাবে জানেন। তাকে দিয়ে আপনি শোধরাবেন, সিস্টেম শোধরাবেন, সিস্টেমকে ঠিক করবেন তাকে রেখে দিয়ে? দাবি একমাত্র রাষ্ট্রপতি শাসনের দাবি হওয়া উচিত, এবং রাষ্ট্রপতি শাসনের আন্ডারে থেকে ইলেকশন হোক। যদি তারপরেও মানুষ ভোট দেয় এই মহিলাকে, করুক রাজত্ব। কিন্তু এইভাবে পুলিশকে ইয়ে করে দিয়ে আর এ সহ্য করা যায় না। আর আজকেও যদি আমরা এই রকম সহ্য করি, এও কিন্তু দেখুন কীরকম চলছে, যে বিনা চিকিৎসায় মারা গেছেন।
বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলে এই চলতে চলতেই দেখবেন না আপনার দুর্বল হবে, আস্তে আস্তে আবার বেরিয়ে আসবে গর্ত থেকে। এখন গর্তে একটু একটু ঢুকে আছে, কেউ কেউ উঁকি মারছে, এবার ঠিক টাইমে বেরিয়ে পড়বে। তখন এদের গলার জোরের সামনে আমি আপনি পারবো না। তাই এখন লোহা গরম আছে, এখন একটাই দাবি হওয়া উচিত, রাষ্ট্রপতি শাসন। আর তিলোত্তমার কাছে আর একবার আমাদের পুরো নাগরিক সমাজের ক্ষমা প্রার্থী হওয়া উচিত। আমরা ক্ষমা প্রার্থী যে আমরা যদি সঠিক সময়ে আমরা জেগে উঠতাম, আজকে তিলোত্তমাকে মরতে হতো না, এভাবে রেপড হতে হতো না, এভাবে তিনি চলে যেতেন না। আর এখনও কীরকম নোংরা চলছে দেখুন। এটাকে দাবিয়ে দেওয়ার জন্য নাকি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তোদের দলে যে এত ডাক্তার আছে, সব তৃণমূলের ঘরেই সবাই ডাক্তার। কলকাতায় যতজন তৃণমূলের, তাদের ছেলে পিলে, তার ভাইয়ের ছেলে, মায়ের ছেলে, ওর ছেলে, ওর মেয়ে, এর মেয়ে, ভাইজি, কাকিমা, সবাই ডাক্তার। তাদেরকে পাঠা, এই সময় 24 ঘন্টা ডিউটি করতে, 36 ঘন্টা ডিউটি করতে পাঠা। কাকলি ঘোষ বলছে আপনারা তুলে, তুই তো ডাক্তার, তোর ছেলে মেয়ে ডাক্তার, যা ডাক্তারি কর। তো যখন এত দুঃখ, এত যা ডাক্তারি কর, কে মানা করেছে? কিন্তু না, আমি তো নেতা, আমি তো নেতা। আর আন্দোলন, নিজের কাজ করে দিয়ে আন্দোলন, যদি কিছু মানে কেউ ভোগেই না, যদি কোনো সমস্যা, সিস্টেমের যদি কোনো সমস্যাই না হয়, আপনি বসে বসে কোথায় বসে বসে কী করছেন, কি এসে যায়? যে যখন মাসখানেক ধরে বসেছিলেন সিঙ্গুরে, একটা পুরো জাতীয় সড়ককে বন্ধ করে দিয়ে, তখন মানুষের অসুবিধা হয়নি? অ্যাম্বুলেন্স আটকা পড়েনি? রোগী মারা যায়নি? সেই তাদের তাদের বলিদান দিয়েই তো এসছেন। বড় বড় ডায়ালগ মারে, কুণাল ঘোষ, তার আবার কথা শুনে লোকে, যদিও আমি প্রথমেই বলেছি সব থেকে বড় বুদ্ধিজীবী যদি কেউ হয়ে থাকে সেটি কুণাল ঘোষ। তিনি সবার আগে ওই মাননীয়াকে চিনেছেন। ওটা বাংলায় যখন কেউ চিনতে পারেনি, সেই সময় কুণাল ঘোষ চিনেছিলেন সঠিকভাবে। থ্যাংক ইউ।